আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচারটা হচ্ছে জটিল সংখ্যার পোলার ব্যবস্থা নিয়ে। আমরা তো বিগত লেকচারগুলোতে অনেকগুলা টাইপস দেখলাম জটিল সংখ্যা, যেমন আমরা দেখছি হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে, তারপরে সরলীকরণ কিভাবে করে, তারপরে আয়ের পাড়াগুলো কিভাবে কাজ করে। আমাদের এই যে পোলার ব্যবস্থা, এটা কিন্তু মানে জটিল সংখ্যার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের একটা, এবং এখান থেকে কিন্তু অ্যাডমিশনও ভালো আকারে একটা ডিসেন্ট ওয়েটেজ অফ কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। এখন পোলার ব্যবস্থা জিনিসটা মানে আসলে কি বোঝায়, মানে পোলার জিনিস ব্যবস্থা জিনিসটা কি? আচ্ছা, তোমাদের যদি আমি বলি জটিল সংখ্যা কীভাবে লেখা হয়, তো ভাই তোমরা সবাই বলবো হচ্ছে ভাইয়া জিনিসটা এ প্লাস আইবি আকারে লেখা হয়, তাই না? যেখানে আমার এ হচ্ছে বাস্তব পার্ট আর আমাদের বি হচ্ছে এখানে কি অবাস্তব পার্ট, তাই তো? এবার আমরা ওটাকে রিয়েল এক্সিস বা আমাদের কাল্পনিক এক্সিস বড় প্লট করে থাকি, তাই না? কিন্তু পোলার ব্যবস্থা হচ্ছে একটা মানে কাইন্ড অফ এটার মধ্যে সিমিলার, বাট মানে একটা মানে প্রকাশ করা একটা ভিন্ন উপায় আর কি, একটা ভিন্ন পদ্ধতি বলতে পারো। যেমন তোমরা যখন সরলরেখা পড়তা ইয়েতে বা পড়ছো, তো এখনো পড়বা 3.1 বা 3.25 গিয়ে, তোমরা দেখবা যে ওখানে জিনিসটা কার্তেশীয় আকারেও প্রকাশ করা হয়, আবার পোলার আকারেও প্রকাশ করা হয়। তো জাস্ট ওই রকমই যে আমরা এতদিন এভাবে প্রকাশ করতাম গতানুগতিক উপায়, এবার একটা নতুন ফরম্যাটে প্রকাশ করব। এবার একটা নতুন ফরম্যাটে প্রকাশ, ফরম্যাটটা কিরকম হবে? ফরম্যাটটা হবে হচ্ছে এরকম, যে আর থিটা, আর আর থিটা। আর তো আমরা চিনি ভাই সবাই, আর আমাদের কি মডুলাস, আমরা বিগত লেকচারের মডুলাস সম্পর্কে দেখছি। আর থিটা কি আমাদের আর্গুমেন্ট, এটা আমরা দেখছি। সো এবার আমরা জাস্ট কাল্পনিক অংশ আর অবাস্তব অংশ, সরি বাস্তব অংশ আর অবাস্তব অংশ ব্যবহার না করে আমরা কি করব, তাদেরকে তার মডুলাস এবং তার আর্গুমেন্টের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করব। বুঝতে পারছি? ওকে, চলো স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমত পোলার ব্যবস্থা দুইটা রূপ আছে। পোলার ব্যবস্থা দুই রূপের হইতে পারে। একটা রূপ হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক রূপ, আর একটা হচ্ছে আমাদের তোমার এক্সপোনেনশিয়াল রূপ। আমরা ফার্স্টে ত্রিকোণমিতিক রূপটা দেখব। চলো শুরু করা যাক। ধরো আমরা একটা জটিল সংখ্যা নিলাম হচ্ছে কথার কথা, ধরো হচ্ছে কি কি নেওয়া যায়? আচ্ছা, এ প্লাস আইবি নিই, ধরো এ প্লাস আইবি নিলাম, এখানে এ বি উভয় পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, ধরো সংখ্যাটা আমার এটা হচ্ছে আমাদের রিয়েল এক্সিস, তাই না? আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস। আচ্ছা, ধরো সংখ্যাটা আমার এখানে কোথায় এক্সিস্ট করতেছে, তাহলে এটা হবে কি এ প্লাস আইবি বলবো, তাই না? এখন মডুলাস কাকে বলতে হবে? আমরা তো আসলে জিনিসটা মনে আছে, মডুলাস কাকে বলা হইতো? আমরা যদি এইখান থেকে পয়েন্টটাকে কানেক্ট করতাম, যদি আমরা মূল বিন্দু থেকে পয়েন্টটাকে কানেক্ট করতাম, তাহলে এই যে লেংথটা আমাদের আসতো, সেই লেংথটাকে আমরা বলতাম হচ্ছে মডুলাস, তাই কি না? এই সম্পূর্ণ লেংথ থেকে আমরা কি বলতাম? এটাকে বলতাম আমরা মডুলাস বা আর। এটা আমরা বের করার নিয়ম দেখছি। এটা আর বের করার সূত্র কি ছিল? যে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার যোগ অবাস্তব অংশ স্কোয়ার, তাই না? আচ্ছা, আর আমাদের আর্গুমেন্টটা কি ছিল? যে এই যে মডুলাস লাইনটা, সে আমাদের এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ করতেছে, তাই না? ওরা আমাদের আর্গুমেন্ট ছিল। আচ্ছা, জিনিসটা আসলে একেবারেই সেম, একেবারে সহজ। তোমাকে বোঝার চেষ্টা করো। দেখো, খেয়াল করো তো এখানে ভাই, আসলে আমি যখন এ প্লাস আইবিকে প্লট করতেছি, আমি রিয়েল এক্সিস বরাবর এ পরিমাণ যাচ্ছি না, আমি এটুকু যাচ্ছি না রিয়েল এক্সিস বরাবর, তাই না? এবং আমি কাল্পনিক এক্সিস বরাবর বি পরিমাণ যাচ্ছি না, আমি রিয়েল এক্সিস বরাবর গেলাম হচ্ছে এ পরিমাণ, এবং কাল্পনিক বরাবর কি গেলাম? বি পরিমাণ, তাই তো? তো এই জন্য আমরা এটাকে এ বলি, এটাকে বি বলে আমি এ প্লাস আইবি আকারে প্রকাশ করি। বাট এবার আমি মডুলাসের সাহায্যে চিন্তা করি। কার সাহায্যে চিন্তা করো? মডুলাসের সাহায্যে। দেখো তো ভাই, এখানে একটা সমকোণী ত্রিভুজ ফিল আপ হয়েছে না? যদি আমি এভাবে এটা কানেক্ট করে দিই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ফিল আপ হইল না? যার এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, তাই তো? এবার আমি এই এ আর বি কে চেষ্টা করব মডুলাস আর আর্গুমেন্টের সাহায্যে প্রকাশ করার। আচ্ছা, তাহলে ভাই আমাকে একটা কথা বলো তো, যদি তাই হয়ে থাকে, তাহলে ভাই এই সমকোণী ত্রিভুজটা এটা হচ্ছে আমার থিটা, তাহলে এ আমার ভূমি হবে। এ আমার কি হবে? ভূমি হবে। তাহলে আমি কি বলতে পারি যে ভাই, যদি এ আমার ভূমি হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি যে তোমার cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, যেটা হবে হচ্ছে আমার আলটিমেটলি যে এ বাই আর, তাই কি না? যেহেতু এই সমকোণী ত্রিভুজে এই হচ্ছে আমার ভূমি, cos এর সাথে থিটা তৈরি হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি যে cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ বা এ বাই আর। তাহলে এর মানে এখান থেকে কি পাইলাম? এ ইজ ইকুয়ালস টু পেলাম না আমি আর cos থিটা, তাই না? তোমরা অবশ্যই বুঝে গেছো। তাহলে বিয়েরটা কি হবে? তাহলে ভাই সাইন থিটা সমান সমান হবে না যে লম্ব বাই অতিভুজ বি বাই আর। তাহলে আর বি সমান সমান কি আসতেছে? যে ভাই আর সাইন থিটা,
বি সমান সমান কি আসলো আর সাইন থিটা। আচ্ছা, তাহলে এটাই কেবল আমরা এখন খেয়াল করো, আমরা এখন কি করলাম যে ভাই এ আর বি তো আমাদের এ প্লাস আই বি তে এখানে দেওয়া ছিল, এখানে আমার জিনিসটা দেওয়া ছিল, আমি ওকে কি করলাম আমার মডুলাস এবং আমার আর্গুমেন্টের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করলাম। তাহলে এ প্লাস আই বি যদি ওকে এবার চেঞ্জ করে লিখি, এর মান কি বলা যায়, বলো আর কস থিটা বলা যায়, অবশ্যই বলা যায়, তাই তো আমরা একটু বের করলাম। প্লাস বি কে অবশ্যই আর সাইন থিটা বলা যায়, বুঝতে পারছি। তাহলে যদি আমরা আরটা কমন নিই, জিনিসটা কি আসতেছে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে খেয়াল করো এই পার্টটুকু হয়ে গেল হচ্ছে আমার এবার তোমার মডুলাস পার্টটুকু, আর এইটা হয়ে গেল হচ্ছে আমার আর্গুমেন্ট পার্টটুকু। এটাকে আমি চাইলে যদি এভাবে লিখে রিপ্রেজেন্ট করতে পারি আর থিটা, কেউ যদি আর থিটা তোমাকে এভাবে লিখে দেয় তোমার ভয় পাওয়ার কিছু নাই, এটা মনে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমার যেটা আমি বলতে চাচ্ছিলাম, দেখো জিনিসটা আমরা আমার আলটিমেটলি সংখ্যাটা এ প্লাস আইবি বিলং করতেছে, তাই না, সে কিন্তু এ প্লাস আইবি থেকে চেঞ্জ হয় নাই, তাই তো। আমি খালি কি করছি, এইটাকে আমি এই আর্গন চিত্রের মাধ্যমে আমি তাকে মডুলাস আর আর্গুমেন্টের সাহায্যে প্রকাশ করছি, সেম ভাবে আমি বিটাকেও আমাদের মডুলাস আর আর্গুমেন্টের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে ধর আমরা উদাহরণ নেই, একটা উদাহরণ নিলে হয়তো একটু ক্লিয়ার হবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফর্ম পোলার ব্যবস্থার। ওকে, একটা উদাহরণ নেওয়া যাক, চলো উদাহরণ নিলে কিরকম দাঁড়ায় জিনিসটা আমরা দেখি। ওকে, ধরো একটা জোড়ের সংখ্যা আমরা নেই হচ্ছে কথার কথা, ধরো হচ্ছে 1 + i নিলাম, কি নিলাম 1 + i নিলাম, ধরো z সমান 1 + i। এখন আমি চাচ্ছি তাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে, আমি চাচ্ছি তাকে হচ্ছে তোমার পোলার মাধ্যমে প্রকাশ করতে, এই তো হচ্ছে নর্মাল মাধ্যম, তাই না, আমরা চাবো হচ্ছে পোলার মাধ্যমে প্রকাশ করতে। তাহলে আমার অবশ্যই আর বের করতে হবে। তাহলে আর এর মান কি ছিল বলো তো আমাকে, এবার আর এর মান হচ্ছে √ওভার বাস্তব পার্ট স্কোয়ার প্লাস অবাস্তব পার্ট স্কোয়ার, তাহলে দুটোই 1, এখানে √2 আসতেছে। ওকে, বের হয়ে গেল আমাদের √2, বুঝতে পারছি। আচ্ছা, আর আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে তার আর্গুমেন্টটা। তাহলে আর্গুমেন্টের জন্য চলো আমরা একটু তাকে প্লট করার চেষ্টা করি আমাদের গ্রাফটার মধ্যে, তাহলে কি আসে 1, 1 না, এটা 1 + i, বাস্তব অংশ 1 অবাস্তব অংশ 1, তাই না। তাহলে সে কি আমাদের এখানে কোথাও বিলং করবে, তাই তো। তাহলে এই কোণটা কি ভাই, এইটুকু আমাদের 1, এইটুকু আমাদের 1, তাহলে এই কোণটা আলটিমেটলি কি tan ইনভার্স 1/1 হয়ে জিনিসটা আমাদের 45 ডিগ্রি হয়ে যাবে না, বা আমি এটাকে π/4 বলতে পারি। তার যদি আর্গুমেন্টে প্রবলেম থাকে তাহলে সে কিন্তু বিগত লেকচারটা অবশ্যই দেখে আসবে, ঠিক আছে, যখন কিন্তু আর্গুমেন্ট একবার ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়েছে, তো এটা না বুঝতে পারলে কিন্তু প্রবলেম হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আর আসলো হচ্ছে এইটা, আর আর্গুমেন্ট কি আসছে ভাইয়া, আর্গুমেন্ট আসছে হচ্ছে যে থিটা ইজ ইকুয়ালস টু π/4। ওকে, তাহলে ওকে আমি যদি এবার প্রকাশ করি তাহলে কি আসতেছে জিনিসটা, যে ভাই আমি বলতে পারি z ইজ ইকুয়ালস টু আর ইন্টু, সূত্র হচ্ছে আমাদের পোলার ফর্মের cos থিটা প্লাস i sin থিটা। ওকে, বোঝা গেল। তাহলে আমি আর এর মান বসাই দিই, আর এর মান হচ্ছে আমাদের √2, আর cos থিটার মান কত, মান দরকার তুমি cos π/4 বসাও, cos π/4 প্লাস i sin π/4, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের, বা মান না, এটা হচ্ছে আমাদের মূলত জিনিসটাকে পোলার ব্যবস্থায় প্রকাশ করা, বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি দেখো, তুমি যদি √2 মাল্টিপ্লাই করে দাও, এগুলো মান বসায় দাও, আলটিমেটলি সেম জিনিসটাই পেয়ে যাবা, বুঝতে পারছি। সো জিনিস আসলে একই জিনিস, খালি একটু ভিন্ন উপায়ে প্রকাশ করেন, বলতে পারো যে ভাই ভিন্ন উপায়ে প্রকাশ করে লাভটা কি হলো, তাই না, এটা পরবর্তীতে অঙ্কে গিয়ে দেখতে পারবো, বাট আপাতত এটা শিখো, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড ফরম্যাটে, যেটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল রূপ, এটা আমাদের পোলার ব্যবস্থায় বা পোলার স্থানাঙ্ক বা পোলার মাধ্যমে প্রকাশ করা, বাট ত্রিকোণমিতিক অনুপাত ইউজ না করে আমরা একবার নেপিয়ার্স কনস্ট্যান্ট ইউজ করবো, যেটা আমাদের কি হচ্ছে আমাদের ই, মনে আছে ই, যে নেপিয়ার্স কনস্ট্যান্ট বলা হতো এটাকে, এটা আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের বইতে অনেক কিছু বলি না, যে y = e⁻x, সেই ইটাই আর কি এখানে নেপিয়ার্স কনস্ট্যান্ট বলা হয় এটাকে। এবার এর সাহায্যে প্রকাশ করব, ঠিক আছে। তো এর সাহায্যে তোমাদেরকে প্রুফটা দেখাই না দেখাই, ডাইরেক্ট সূত্রটাই দেখাই দিই। সূত্রটা হচ্ছে আমাদের যে এখন আমাদের ধরো z = হবে হচ্ছে r e⁻i থিটা, আর e⁻i থিটা, আর আমাদের এখনো কি আছে, আর আমাদের এখনো তোমার মডুলাস, আর থিটা কি আমাদের আর্গুমেন্ট, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে এখন আমাকে একটা কথা বলো ভাই, আমি অবশ্যই এটা বলতে, ধরো আমার সংখ্যা যদি a + ib হয়, আমি কি তিনটে জিনিসকে ইকুয়াল বলতে পারি না, এটা ইজ ইকুয়ালস টু আর cos থিটা প্লাস i sin থিটা ইজ ইকুয়ালস টু আর ইন্টু e⁻i থিটা,
তাই কিনা? তিনটাকে সেম বলা যায়, কারণ আলটিমেটলি কি এইটারই তিনটা ভিন্ন রিপ্রেজেন্টেশন। সো অবভিয়াসলি তিনটা জিনিসকে আমি একসাথে সেম বলতেই পারি, সমস্যা হবে না। আচ্ছা, তবে এইটা একটু কম ইউজ করা হয়, ওটার সাথে ওটা সমস্যা না। বাট ধরো যদি আমি কেবলমাত্র এটাকে নিয়ে কাজ করি, এটা একটু মুছে দিই ফর দ্য টাইম বিং। কারণ যেহেতু ভাই দুইটা একই জটিল সংখ্যারই পোলার ফর্ম, তাহলে এই দুইটা পোলার ফর্মকে আমি অবশ্যই ইকুয়াল বলতে পারবো, তাই না? তাহলে আমার যদি আর আর কাটা যায়, তাহলে কি থাকতেছে? cos থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটাকে মূলত ইউলার্স, অনেক অয়েলার্স ইকুয়েশনও বলে, ইউলার্স না অয়েলার্স আসলে প্রোনাউন্সিয়েশনটা, অনেকে এটা অয়েলার্স ইকুয়েশনও বলে। বাট এইটা কোথা থেকে আসলো ভাইয়া? কারণ আমরা দেখতেছি ভাই এক্সপোনেনশিয়াল রূপে আমার জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মে হচ্ছে পোলার ব্যবস্থার সূত্র। ওকে, সো যেহেতু ভাই দুইটাই সেম পোলার ব্যবস্থায়, দুইটা তো সেম সংখ্যা থেকে আসছে, তাই না? ধর আমি 3+4 যেটাকে বের করলাম, সরি 1+i এর, ওর জন্য আমার ওটা কি আসছিল যে √2 ইন্টু cos π/4 প্লাস আই সাইন π/4। তাহলে ওর এক্সপোনেনশিয়াল ফর্মটা এরকম হবে, √2 ইন্টু ই টু দি পাওয়ার আই π/4 হবে না? তাই তো, আলটিমেটলি সেম পোলার ব্যবস্থাই তো, তাই না? তাহলে অবশ্যই আমার তাহলে এইটা ইকুয়ালস টু এইটা হবে। তাহলে আমি √2 কাটা করলে কি আসতেছে? cos π/4 প্লাস আই সাইন π/4 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই π/4। কারণ সেম জটিল সংখ্যার পোলার ফর্ম দুজন সবসময় দুজন ইকুয়াল হবে, বুঝতে পারছি? সো এটা বুঝে মোটামুটি তোমাদের পোলার ব্যবস্থা নিয়ে সাধারণ কনফিউশন থাকবে না। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আর কিছু গাণিতিক সমস্যা দেখবো। আশা করি তখন তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আজকে লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।